দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কঙ্কাল যে ছোট গল্পটি রয়েছে সেই ছোট গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। এই কঙ্কাল গল্পটি বিহার টেটের অন্তর্গত রয়েছে। কঙ্কাল গল্পটিকে রবীন্দ্রনাথের প্রথম সারির ছোট গল্প হিসাবে আমরা ধরতে পারি না, কারণ রবীন্দ্রনাথের এই যে কঙ্কাল গল্পটি রয়েছে এর ভিত্তি ছিল ভীষণ দুর্বল। দেখো, এই যে কঙ্কাল গল্পটিতে যে একটি সুন্দরী নারীর কঙ্কালকে এখানে দেখানো হয়েছে, সেই নারীর কঙ্কালটি নিয়ে যে তিনজন বালক অস্থিবিদ্যা শিখেছে, মানে তারা যে সেটা নিয়ে বিজ্ঞান চর্চা বা তাদের চিকিৎসা বাবদ চিকিৎসা শিক্ষা তারা যে লাভ করেছে এই কঙ্কালটিকে নিয়ে, এটির মধ্যেও একটি প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে। একটা ছোট্ট প্রশ্ন তোমরা ভেবে দেখো, যে সুন্দরী রমণীটির এই কঙ্কালটি ছিল সেটি বড় ঘরের মেয়ে ছিল। আচ্ছা, বড় ঘরের মেয়ের মৃত্যু হলো, মৃত্যু হওয়ার পর তার সৎ কাজ করা হলো না, তার কঙ্কালটি কিভাবে পাওয়া গেল? তাহলে কি সে লাওয়ারিসের মতো পড়েছিল, বা তার কোনো রকম দেহ কোনো ধরো কবর বা পোড়ানো ইত্যাদি কিছুই কি হয়নি? এই যে কঙ্কালটি ছেলেদের অভিভাবকরা বাজার থেকে সেটি কিনে আনছে, তো এই কঙ্কালটি কোথা থেকে আসলো, কিভাবে আসলো, রবীন্দ্রনাথ এর কোনো উত্তর দেননি। কারণ আমরা জানি একমাত্র বেওয়ারিশ শবদেহ বা মৃতদেহদেরই কঙ্কাল পাওয়া সম্ভব। কিন্তু রবীন্দ্রনাথের এই গল্পটি পড়লে আমরা বুঝতে পারি বা জানতে পারি এই কঙ্কালের যে মেয়েটি, আগে যে মেয়েটি ছিল সে বড় ঘরের মেয়ে, উপরন্তু তখনও তার দাদা বেঁচে ছিল। আসলে কি বলতো, এই যে কঙ্কাল গল্পটি রবীন্দ্রনাথের সম্পূর্ণ একটি কল্পনার প্রতিফলন মাত্র, আর কিছুই নয়। আসলে কঙ্কাল গল্পটিকে সমালোচকেরা অতি লৌকিক বা ভৌতিক গল্প হিসাবে অনেকে চিহ্নিত করলেও এই কঙ্কাল গল্পটির মধ্যে আসলে ছিল নরনারীর প্রেম, যা আমরা পড়লে পরেই বুঝতে পারি। ডক্টর ভূদেব চৌধুরী এই গল্পটিকে বর্ণনামূলক প্রেমের গল্প বলেই অভিধা করেছিলেন। জীবন স্মৃতি গ্রন্থের নানা বিদ্যার আয়োজন, এই যে প্রবন্ধটি, সেখানে রবীন্দ্রনাথ নিজেই বলেছিলেন ক্যাম্বেল মেডিকেল কলেজের কোনো একটি ছাত্রের কাছে এক সময় তিনি অস্থিবিদ্যা শিখতে আরম্ভ করেছিলেন। তখনই একটি নরকঙ্কাল কিনে তাদের ঘরে ঝুলিয়ে বা আটকে রাখা হয়েছিল। আর যে নরকঙ্কালটি তারা কিনেছিল, সেই নরকঙ্কালটিতে তার দিয়ে, যে বুনো তারগুলো হয় না, সেই বুনো তার দিয়ে সেই নরকঙ্কালটিকে জোড়া দেওয়া ছিল। আবার আমরা দেখতে পাই রবীন্দ্রনাথের বাড়িতে অঘোরবাবু নামে এক ছাত্রের কাছে একটি নরকঙ্কালের সাহায্যে রবীন্দ্রনাথরা অস্থিবিদ্যা শিখতেন। তো এই যে দুটি ঘটনা তোমাদের বললাম, এই দুটি ঘটনার যে রিফ্লেক্ট বা এই দুটি ঘটনার প্রতিফলনই রবীন্দ্রনাথের মনে এই কঙ্কাল গল্পটির তৈরি করেছিল, এটি আমরা বলতে পারি। গল্পটি যখন শুরু হয় তখনই প্রথমেই বলা হয়েছে তারা তিনজন বাল্যসঙ্গী যে ঘরে ঘুমাতেন তার পাশের ঘরের দেওয়ালে একটি আস্ত নরকঙ্কাল ঝুলানো ছিল। রাতে যখন বাতাস হতো সেই কঙ্কালের হাড়গুলো তার শরীরের মধ্যে গিয়ে লাগতো এবং সেই কঙ্কালটি খটখট করে আওয়াজ করত গভীর রাতে। আর সেই কঙ্কালটিকেই দিনের বেলা অস্থিবিদ্যা শেখার কাজে রবীন্দ্রনাথদের নাড়াচাড়া করে ধরতে হতো বা নাড়াচাড়া করতে হতো। রবীন্দ্রনাথরা
সেই সময় পণ্ডিত মশাইয়ের কাছে মেঘনাদ বধ কাব্য পড়তেন। ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়াশোনা করতেন। দেখো, জীবন স্মৃতি যে গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থে রবীন্দ্রনাথ সেই মাস্টারমশাইয়ের নামও উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, নর্মাল স্কুলের একজন শিক্ষক শ্রীযুক্ত নীলকমল ঘোষাল তাদের বাড়িতে পড়াতে আসতেন। আমরা গল্পটিতে দেখতে পাই, একদিন তারা তিন বন্ধু মিলে যেই ঘরে ঘুমাতেন সেই ঘরে রবীন্দ্রনাথের শোবার জায়গার অভাব পড়ে যায়। তাই রবীন্দ্রনাথকে পাশের ঘরে, মানে কঙ্কালটি যে ঘরে ঝুলানো রয়েছে সেই ঘরে তাকে রাত কাটাতে হয়েছিল। সেই ঘরে যখন তিনি ঘুমোতে গিয়েছিলেন, কিছুতেই তার রাতে ঘুম আসছিল না। বারবার যেন মনে হচ্ছিল তার চারপাশ দিয়ে কেউ ঘুরে বেড়াচ্ছে। শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ অনুভব করতে পেরেছিলেন যে একটি অশরীরী ছায়ামূর্তি তার মশারির পাশে এসে বসে পড়ল এবং অশরীরী আত্মাটি তার পাশে, মানে মশারির পাশে বসা অবস্থায় রবীন্দ্রনাথকে বলল যে আমি আমার কঙ্কালটি কোথায় গিয়েছে তা খুঁজতে এসেছি। যে অশরীরী আত্মাটা কঙ্কালটিকে খুঁজতে এসেছিল সে বলেছিল রবীন্দ্রনাথকে যে আজ থেকে ৩৫ বছর আগেও আমি জীবিত অবস্থায় ছিলাম এবং তার যৌবন এই কঙ্কালটিকে অবলম্বন করেই গঠিত হয়েছিল। আর এভাবে কথাবার্তা চলতে চলতে রাত ২টোর সময় সেই অশরীরী মেয়েটি রবীন্দ্রনাথকে তার পুরাতন জীবনের ঘটে যাওয়া বিভিন্ন স্মৃতির কথা শোনাতে থাকে। মেয়েটির কথা থেকে জানা যায় যে খুব ছোট বয়সে সেই মেয়েটির বিয়ে হয়েছিল এবং মেয়েটি তার বরকে বা স্বামীকে ভীষণ ভয় পেত। কিন্তু দেখা যায় ঘটনাচক্রে বিয়ের ২ মাস পরেই স্বামীটির মৃত্যু হয়েছিল এবং স্বামীটির মৃত্যু হওয়ার পর মেয়েটির শ্বশুর মশাই সেই মেয়েটিকে বিষকন্যা অভিধায় অভিযুক্ত করেছিল। মেয়েটিকে যখন তার শ্বশুর মশাই বাপের বাড়ি পাঠিয়ে দেয়, মেয়েটি আনন্দ চিত্তে বা নাচতে নাচতে বাপের বাড়ি চলে আসে এবং মেয়েটি রবীন্দ্রনাথকে জানায় যে তার এখন এই কঙ্কালটি এমন দেখলে কি হবে, সে যখন যৌবনা ছিল তখন সে দেখতে ভীষণ সুন্দরী ছিল। আর নরকঙ্কাল দেখে কোনোভাবেই বোঝা সম্ভব নয় যে সে কতটা রূপবতী ছিল। একজন ডাক্তার তার সৌন্দর্যে অভিভূত হয়ে একবার তাকে কনক চাপা নাম দিয়েছিল। তার সর্ব শরীর থেকে যেন সৌন্দর্য ফেটে বের হতো। সংসারে আপন বলতে শুধু একমাত্র দাদা ছিল তার এবং সেই দাদা প্রতিজ্ঞা করেছিল যে তিনি কোনো দিন বিয়ে করবেন না। তার দাদা সমাজের লোকজনের সাথে খুব একটা ভালোভাবে মিশতে পারতেন না, কিন্তু তার একটি খুব ভালো বন্ধু ছিল। বন্ধুটির নাম হলো শশীশেখর। শশীশেখর ডাক্তারি পড়াশোনা করতেন এবং ডাক্তারি পড়াশোনা শেষ করে তিনি এই যে মেয়েটির দাদা এবং মেয়েটি তাদের বাড়ির যে কোনো কাজে বা যে কোনো ডাক্তারের প্রয়োজনে তাদের বাড়ির ঘরোয়া ডাক্তার হিসাবে নিযুক্ত হয়েছিলেন। আর এদিকে যেহেতু বাড়িতে তার দাদা এবং সেই মেয়েটি সবসময় একা একাই থাকতো, মেয়েটি বাইরেও সেভাবে বের হতো না, ওই মাঝে মধ্যে শশীশেখর শুধুমাত্র তাদের বাড়িতে আসতো। তাই বাইরের পুরুষ বলতে সে একমাত্র শশীশেখরকেই দেখতে পেত। তাই সে মনে করত বাইরের জগতের সমস্ত পুরুষ শশীশেখরের রূপ ধরে তার সঙ্গে
দেখা করতে আসতো। এক বর্ষার জ্বরে মেয়েটি যখন আক্রান্ত হয়েছিল তখন শশীশেখর তাকে সারিয়ে তুলেছিল কিছু ওষুধপত্র দিয়ে বা তার চিকিৎসা করেছিল। এই যে শশীশেখর তার কাছে গেল বা শশীশেখর তার ঘরে প্রবেশ করলো, তারপর থেকে মেয়েটির সঙ্গে শশীশেখরের একটু একাত্ম ভাব তৈরি হয় বা তারা একটু ঘনিষ্ঠ হয়। ডাক্তার যখন নারী দেখার জন্য মেয়েটির হাত ধরে তখন শশীশেখরের হৃদয়ের যে চাঞ্চল্য তা মেয়েটি অনুভব করতে পেরেছিল। মেয়েটি বলেছিল যে কোনো রোগীর নারী দেখার জন্য কোনো ডাক্তার এতটা ইতস্তত বোধ করে সে এ জন্মে কোনোদিন দেখেনি। অত্যন্ত অসংলগ্নভাবে তাই শশীশেখর সেই মেয়েটির নারী দেখেছিলেন এবং তিনি যখন মেয়েটির নারী দেখছিলেন, মেয়েটিও শশীশেখরের যে হৃদকম্পন বা তারও যে একটি নারীর চলাচলের একটি আভাস সেটি পেয়েছিল। আস্তে আস্তে মেয়েটির সঙ্গে শশীশেখরের ঘনিষ্ঠতা বাড়ে। এরপরে মেয়েটি আরো দু একবার অসুস্থ হয়েছিল এবং শশীশেখর তাকে চিকিৎসা করে সারিয়ে তুলেছিল। শশীশেখরকে অবলম্বন করেই আস্তে আস্তে মেয়েটির হৃদয়ে শশীশেখরের জন্য ভালোবাসা ফুটে উঠতে থাকে। সেই মেয়েটির কল্পনায় সারা জগতের একমাত্র পুরুষ হিসাবে শশীশেখর প্রাধান্য পেয়ে থাকে এবং মেয়েটি কল্পনায় শশীশেখরের সেই স্পর্শ অনুভব করে মাঝে মাঝেই। শশীশেখরের যখন ডাক্তারিতে একটু নাম ডাক হয়ে গেল তখন সেই মেয়েটিদের বাড়িতেই একতলাতে শশীশেখর একটি ডাক্তারখানা বা ছোটখাটো ওষুধের দোকান খুলে বসে এবং মেয়েটি তখন সচরাচর যখন তখন শশীশেখরের সেই অফিসে বা বলতে পারো ডাক্তারের দোকানে গিয়ে বিভিন্ন ওষুধের নাম, কোনটা বিষ, কোনটা খেলে লোক মারা যায় ইত্যাদি সব জিনিসের নাম জেনে নিয়েছিল। এই সমস্ত ওষুধের নাম বা বিষ বা ইত্যাদি জিনিসের নাম ইত্যাদি শুনতে শুনতে মেয়েটি যেন মৃত্যু সম্পর্কে একদম সব কিছু জেনে নিয়েছিল। মানে মৃত্যু জিনিসটা তার একদম জানা হয়ে গিয়েছিল যে কিভাবে মৃত্যু হয়। একদিকে ভালোবাসা, অন্যদিকে মৃত্যু তার জীবনকে আচ্ছন্ন করে ফেলেছিল। এভাবে বেশ কিছুদিন চলতে থাকলো। হঠাৎ শশীশেখরকে সেই মেয়েটি একটু অন্যমনস্ক হয়ে যেতে দেখতে পান। তার কারণ কারণ জানতে চাইলে তিনি জানতে পারেন, মেয়েটি জানতে পারে 12,000 টাকার বিনিময়ে শশীশেখর একটি মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছেন। মেয়েটির দাদার একটি গাড়ি ছিল, সেই গাড়িটি ধার নিয়ে সেই ডাক্তার বিয়ে করতে যাবেন এমনটাই ঠিক করা হয়েছিল। তখন ডাক্তার সেই মেয়েটিকে বিয়ের কথা জানায়, তখন সেই মেয়েটির খুব মন খারাপ হয়ে যায় বা সে বিমর্ষ হয়ে পড়ে। মেয়েটি তখন মিছামিছি আনন্দের অভিনয় করতে থাকে এবং যেহেতু শশীশেখরের একমাত্র বন্ধু তার দাদাকে বলে সে শশীশেখরের বিয়ের জন্য বাজনা, প্যান্ডেল, লাইটিং ইত্যাদি যাতে খুব ভালো করে, খুব যেন ধুমধাম করে হয় তার জেদ করতে থাকে যে বিয়েতে কোনো কিছুর যেন কমতি না থাকে। বোনের অনুরোধ দাদা ফেলতে পারে না, তাই তার দাদাও খুব ধুমধাম করেই বিয়ের আয়োজন করতে শুরু করে দেয়। নববধূ ঘরে এলে কি কি করবে সেগুলি মেয়েটির সাথে গল্প করে শশীশেখর এবং মেয়েটি তখন শশীশেখরকে জিজ্ঞাসা করে বসেই যে আচ্ছা ডাক্তারবাবু, আপনার যখন বিয়ে হয়ে যাবে, মেয়েটি যখন আপনার বাড়িতে আসবে, তখনও কি আপনি
অন্য কোনো রোগীর বা মেয়েদের নাড়ি টিপে হৃদয় স্পন্দন দেখে বেড়াবেন? দেখো, মেয়েটির এই কথাটির মধ্যে একটু ব্যঙ্গ মেশানো ছিল, আর এই কথাটি শশীশেখর যেন বুঝতে পারে যে তাকে ব্যঙ্গ করা হচ্ছে। ডাক্তারবাবুর বা শশীশেখরের বিয়ের লগ্ন ছিল অনেক রাত্রে, স্বভাবতই তাদের যেতে একটু দেরি হবে, তাই মেয়েটির দাদা এবং ডাক্তারবাবু তাদের ছাদে বসে একটু সময় বিনোদন করছিলেন, বা বলা যায় তারা একটু মদ্যপান করছিলেন। ইতিমধ্যে মেয়েটি ছাদে এসে ডাক্তারকে বলে যে, ডাক্তারবাবু, আপনার বিয়ের লগ্ন প্রায় কাছাকাছি চলেই এসেছে, আপনি যাবেন না? আরেকটি কাজ এই সময় মেয়েটি করেছিল, সে ডাক্তারখানায় গিয়ে কয়েকটি বড়ি এনে ডাক্তারের গ্লাসের মধ্যে মিশিয়ে দিয়েছিল। ডাক্তার এক চুমুকে সেই গ্লাসটি শেষ করে গদগদ কণ্ঠে মেয়েটির কাছে বিদায় চেয়ে নিল। বিয়ের বাঁশি বাজতে থাকলো। মেয়েটি নতুন বেনারসি, নতুন অলংকার পরিধান করলো এবং সিঁথিতে বড় বড় করে সিঁদুর মেখে নিল আর কি তার সিঁথিতে। তারপর বাগানের সেই শখের বকুল তলায় গিয়ে নিজের শয্যা গ্রহণ করলো। তখন বাতাসে ভেসে আসলো জুঁই আর বেল ফুলের সুগন্ধ। আকাশটি ছিল ফুটফুটে জ্যোৎস্নায় ভরা এবং দক্ষিণ দিকের হালকা হালকা বাতাস বইছিল সেই সময়। মেয়েটির খুব ইচ্ছা ছিল যখন তার মৃত্যুর পরে লোকজন এসে তাকে দেখবে, তার মুখের কোণে বা ঠোঁটের পাশে যেন হাসি লেগে থাকে। কিন্তু কোথায় তার বাসর ঘর, কোথায় তার এই ইচ্ছেগুলি দাম পেল? এখন তার কঙ্কালটিকে নিয়ে কিছু ছেলে পেলে অস্থিবিদ্যা শিখছে। একটি মেয়ের হাসি, কান্না, প্রেম, অনুভূতি, এগুলি মূলত এই কঙ্কাল গল্পটিতে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা দেখে থাকি এই কঙ্কাল গল্পটিকে কোনো কোনো সমালোচক অতি প্রাকৃত গল্প হিসাবে বর্ণনা করলেও আবার কোনো কোনো সমালোচক তাকে অতি প্রাকৃত গল্প হিসাবে ধরেইনি, একে প্রেমের গল্প হিসাবেই বিবরণ করেছে। তবে গল্পটিতে যাই থাকুক না কেন, প্রেম বা ভৌতিক, গল্পটিতে একটি অতি প্রাকৃত ভৌতিক একটি বাতাবরণ ছিল, মানে তোমার আশেপাশের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভৌতিকই ছিল, গল্পটা না হোক, এটা সবাই স্বীকার করে। প্রথমে আমরা একটি ভৌতিক পরিমণ্ডল লক্ষ্য করি এবং মিডিলে ঢুকে যায় গল্পটিতে প্রেম ভালোবাসা, তারপর আবার শেষে এসে সামান্য একটি ভৌতিক পরিমণ্ডল সৃষ্টি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটি যখন রবীন্দ্রনাথকে তার জীবন বৃত্তান্ত বলা শেষ করেছে, তখন রবীন্দ্রনাথ মেয়েটির কাছে জানতে চেয়েছে, এখনো কি তুমি আছো? কিন্তু মেয়েটি তখন আর কোনো উত্তর দেয়নি। মেয়েটি সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছে এবং ঘরের মধ্যে সঙ্গে সঙ্গে প্রবেশ করেছিল ভোরের আলো, অর্থাৎ রাত পেরিয়ে ভোর হয়ে গেছে। কথা, রবীন্দ্রনাথ একটি কঙ্কালকে সামনে রেখে একটি যুবতী মেয়ের বঞ্চিত জীবনের মর্মান্তিক ট্র্যাজেডি আমাদের সামনে তুলে ধরেছিলেন। আমরা এই গল্পের যে ভাষা, সেই ভাষাতেও তেমন ভয়ের কিছু লক্ষ্য করতে পারি না, বা ভয়ার্থ কোনো ভাষা তিনি এখানে লেখেননি। মোট কথা, একটি অকাল বিধবা নারী কিভাবে একটি ডাক্তারের ভালোবাসায় পড়েছিল, কিভাবে ডাক্তারকে আত্মসচেতন করেছিল, কিভাবে সেই আত্মসচেতন ও আত্মরূপে গর্বিতা মেয়েটির জীবনে ট্র্যাজেডি নেমে এসেছিল,
তাই মূলত এই গল্পে দেখানো হয়েছে। এবং পরিশেষে কিভাবে সে নিজের প্রেমিক পুরুষকে বিষ খাইয়ে মেরে নিজেও আত্মহত্যা করেছিল সে সম্পর্কেও বিবরণ দেওয়া রয়েছে। তাই রোমান্টিক প্রেমের বিষাদময় পরিণতি এই গল্পে লক্ষ্য করা যায়। তাই নিশীথে, জীবিত মৃত এবং মণিহারা গল্পটিতে আমরা যে শ্বাসরুদ্ধকারী ভয়ঙ্কর অতিপ্রাকৃত পরিবেশের লক্ষণ পেয়ে থাকি, এই গল্পে সেই ভৌতিক রস তেমনভাবে জমাট বাঁধেইনি। তাই কঙ্কালকে আমরা সার্থক অতিপ্রাকৃত গল্প বলতে পারি না। দেখো, আলোচনা আমাদের এটুকুই। এর মধ্যে আমি বিষয়বস্তু এবং আরো বিভিন্ন রকম আলোচনা করে দিয়েছি। তো এরপরে আমরা রবীন্দ্রনাথের আরো 3টি গল্প রয়েছে যেগুলো নিয়ে আমরা পরপর আলোচনা করব। আর এর সাথে তোমাদের কঙ্কাল গল্পের এসিকিউ প্রশ্ন উত্তর আমি জুড়ে দিচ্ছি। তো এখন তোমরা এসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখতে পাবে এবং তারপর আমরা অন্যদিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ তাহলে এ পর্যন্তই। কে কখন কঙ্কালের হাড় নিয়ে নাড়াচাড়া করত? রবীন্দ্রনাথ এবং তার সঙ্গীদ্বয় দিনের বেলায় কঙ্কালের হাড় নিয়ে নাড়াচাড়া করত। এর সেজ নিভে যাওয়ার সঙ্গে লেখকের কিসের কথা মনে পড়ে? এরূপ মনে পড়ার কারণ কি? তেলের সেজ নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে লেখকের মৃত্যুর কথা মনে পড়ে, কারণ এর আগে তিনি বাড়িতে 2-1 জনের জীবন প্রদীপ নিভে যেতে দেখেছেন। কঙ্কাল গল্পটিতে দীপশিখাটি যখন নিভে গেল তখন কটা বাজে? কঙ্কাল গল্পটিতে দীপশিখাটি যখন নিভে গেল তখন রাত্রি 2 প্রহর। তাহার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাইতেছে। কার কথা বলা হয়েছে? লেখক কঙ্কালটির কথা বলেছেন। আমি আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজিতে আসিয়াছি। আমি কে? লেখকের ঘরে যে নরকঙ্কালটি ঝুলানো ছিল তার আত্মাই এখানে আমি। কঙ্কাল গল্পে কঙ্কালটির বয়স কত? উত্তর, কঙ্কাল গল্পে কঙ্কালটির বয়স 26 বছর। কঙ্কাল গল্পে কে কার সঙ্গে কথা বলেছে? কঙ্কাল গল্পে লেখক গল্পের নায়িকা আস্ত নরকঙ্কালের আত্মার সঙ্গে কথা বলেছেন। তুমি একলা আছো বুঝি? বক্তা কাকে একথা জিজ্ঞেস করেছে? বক্তা কঙ্কালরূপী নায়িকার আত্মা লেখককে একথা জিজ্ঞেস করেছে। কঙ্কালটি কত বছর আগে রক্তমাংসের মানুষ ছিলেন? কঙ্কালটি 35 বছর আগে রক্তমাংসের মানুষ ছিল। কঙ্কাল গল্পে কে কার কাছে মন প্রফুল্ল হওয়ার গল্প শুনতে চেয়েছে? কঙ্কাল গল্পে লেখক কঙ্কালের কাছে মন প্রফুল্ল হওয়ার গল্প শুনতে চেয়েছে। কঙ্কাল গল্পের যুবতী নারী লেখককে যখন জীবনের কথা বলতে শুরু করলো তখন কটা বাজে? কঙ্কাল গল্পের যুবতী নারী লেখককে যখন জীবনের কথা বলতে শুরু করলো তখন গির্জার ঘড়িতে রাত 2টো। এই দুপুর রাত্রে বেশ কাজটি বাহির করিয়াছ। কে কাকে এ কথা বলেছে? কাজটি কি? লেখক কঙ্কালের আত্মাকে এই কথাটি বলেছে। কাজটি কঙ্কালের আত্মার। সে গভীর রাত্রে নিজ কঙ্কালটি খুঁজতে এসেছিল। তুমি একলা আছো বুঝি? বক্তা কে কাকে একথা বলেছে? কঙ্কাল গল্পের নায়িকা কঙ্কালটির আত্মা এ কথা বলেছে লেখককে। কঙ্কাল গল্পের নায়িকা কাকে যমের মতো ভয় করত? কঙ্কাল গল্পের নায়িকা তার স্বামীকে যমের মতো
ভয় করত। কঙ্কাল গল্পের নায়িকার স্বামীর মৃত্যু হয় কবে? কঙ্কাল গল্পে নায়িকার স্বামীর মৃত্যু হয় বিবাহের 2 মাস পরে। শাস্ত্রে যাহাকে বলে বিষকন্যা, এ মেয়েটি তাই। কে কাকে কার সম্পর্কে এরূপ মন্তব্য করেছেন? কঙ্কাল গল্পের নায়িকার শ্বশুর শাশুড়িকে কঙ্কাল গল্পে নায়িকা অর্থাৎ পুত্রবধূ সম্পর্কে এরূপ মন্তব্য করতে দেখা যায়। বেশ, গল্পের আরম্ভটি বেশ মজার। বক্তা কে? উদ্ধৃতিটির বক্তা স্বয়ং লেখক। কঙ্কাল গল্পের নায়িকার কিসের অহংকার ছিল? কঙ্কাল গল্পের নায়িকার রূপের অহংকার ছিল। এই গল্পে একজন ব্যক্তির মাত্র নাম আছে, সে কে? কঙ্কাল নারীটির দাদার বন্ধু, পেশায় ডাক্তার শশীশেখর, যার নাম এখানে আছে। তিনি বিয়েতে 12,000 টাকা পণ পেয়েছিলেন। কঙ্কাল গল্পের নায়িকা নিজের সৌন্দর্যকে কিসের সঙ্গে তুলনা করেছেন? কঙ্কাল গল্পের নায়িকা নিজের সৌন্দর্যকে হীরার সঙ্গে তুলনা করেছিলেন। কঙ্কাল গল্পের কনকচাপা কে? কে তাকে কনকচাপা নাম দিয়েছিল? কঙ্কাল গল্পের কনকচাপা হলো গল্পের নায়িকা। একজন ডাক্তার তার কোনো এক বিশেষ বন্ধুর কাছে নায়িকার এইরূপ নাম বলেছিলেন। কঙ্কাল গল্পের নায়িকা কার রূপের সঙ্গে নিজের রূপের মিল দেখিয়েছেন? কঙ্কাল গল্পের নায়িকা অর্জুন পত্নী সুভদ্রার রূপের সঙ্গে নিজের রূপের মিল দেখিয়েছেন। কঙ্কাল গল্পের নায়িকার বাড়িতে কে ছিল? তার প্রতিজ্ঞা কি ছিল? কঙ্কাল গল্পের নায়িকার বাড়িতে তার একমাত্র দাদা ছিল। দাদার প্রতিজ্ঞা ছিল সে বিবাহ করবে না। কঙ্কাল গল্পে নায়িকার দাদার বন্ধুর নাম কি? কঙ্কাল গল্পের নায়িকার দাদার বন্ধুর নাম ছিল শশীশেখর। শশীশেখর পেশায় কি ছিলেন? শশীশেখর পেশায় ছিলেন ডাক্তার। কঙ্কাল গল্পের নায়িকা কত বছর বয়সের যৌবন নিদ্রা ছুটিয়ে দিত? কঙ্কাল গল্পের নায়িকা 16 বছর বয়সের যৌবন নিদ্রা ছুটিয়ে দিত। শশীশেখর কোথা থেকে ডাক্তারি পাশ করেছেন? শশীশেখর মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছেন। মেয়ে হইতেছে শশীশেখরের হইয়া জন্মিলে বেশ হইত। বক্তা কে? কেন? উদ্ধৃতিটির বক্তা হলো স্বয়ং লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। শশীশেখরের প্রতি নায়িকার ভালোবাসা দেখে লেখকের এরূপ মনে হয়েছে। কঙ্কাল গল্পটি কোন রসের গল্প? কঙ্কাল গল্পটি অতি প্রাকৃত রসের গল্প। একবার হাতটা দেখিতে হইবে। কে কাকে কার হাত দেখার কথা বলেছে? কোন হাত দেখতে চেয়েছে? ডাক্তার শশীশেখর নায়িকার দাদাকে নায়িকার হাত দেখার কথা বলেছে, কারণ নায়িকার জ্বর হয়েছে, তাই হাত দেখতে চেয়েছিল। ডাক্তার শশীশেখর জুড়ি লইয়া কোথায় গেলেন? ডাক্তার শশীশেখর জুড়ি নিয়ে বিবাহ করতে গেলেন। ডাক্তার শশীশেখর বিবাহের যৌতুক হিসাবে কত টাকা পাবেন? ডাক্তার শশীশেখর বিবাহের যৌতুক হিসাবে 12,000 টাকা পাবেন। বিবাহ ব্যাপারটা কি এতই আনন্দের? বক্তা কে? উদ্ধৃতিটির বক্তা হলেন ডাক্তার শশীশেখর। নায়িকার দাদার এবং শশীশেখরের কিসের অভ্যাস ছিল? নায়িকার দাদা এবং শশীশেখরের মদ্যপানের অভ্যাস ছিল। নায়িকা কোন গাছের নিচে
বিছানা পেতেছিল। কঙ্কাল গল্পের নায়িকা বকুল গাছের নিচে বিছানা পেতেছিল। তবে চলিলাম, কে কাকে একথা বলেছে? ডাক্তার শশীশেখর গল্পের নায়িকাকে একথা বলেছিল। কে ডাক্তারের গ্লাসে বিষ মিশিয়ে দিয়েছিল? কবে দিয়েছিল? গল্পের নায়িকা ডাক্তারের গ্লাসে বিষ মিশিয়ে দিয়েছিল ডাক্তার শশীশেখরের বিবাহ করতে যাওয়ার পূর্ব মুহূর্তে। গল্পটি কেমন লাগলো? কে কাকে একথা বলেছে? গল্পের নায়িকা গল্পের লেখককে একথাটি বলেছিল। লেখকের সঙ্গে গল্পের নায়িকার কথোপকথন কিসের তাকে ছিন্ন হলো? লেখকের সঙ্গে গল্পের নায়িকার কথোপকথন ভোরবেলায় কাক ডাকার শব্দে ছিন্ন হলো। গল্পের নায়িকা কি রূপে সেজে এসেছিল? গল্পের নায়িকা বেনারসি শাড়ি পরে, হিন্দুকে যত গয়না ছিল সিন্ধুকে সব পরে, সিঁথিতে বড় করে সিঁদুর দিয়ে নিজেকে সাজিয়ে তুলেছিল।